গত শুক্রবারের ঘটনা, গত শুক্রবারের পর থেকে কোথায় আছেন তৃণমূল নেতা শেখ শাহজাহান? তাকে কি গ্রেফতার করা হয়েছে? এটাই এখন কোটি টাকার প্রশ্ন। কারণ ইডি রেইডে গিয়ে আক্রান্ত ইডি আধিকারিকরা, সেখানে আক্রান্ত হয় সংবাদ মাধ্যম, এবং তারপর থেকেই বেপাত্তা শেখ শাহজাহান। কোথায় আছেন শেখ শাহজাহান? তাকে কি গ্রেফতার করা হয়েছে? এটাই এখন কোটি টাকার প্রশ্ন। ধরা পড়েছেন শেখ শাহজাহান। সোমবার রাত থেকে এই জল্পনা জোরালো হয়েছে। এ নিয়েই তোলপাড় সন্দেশখালী। তবে রাজ্য বা কলকাতা পুলিশ এ ব্যাপারে কিছুই জানায়নি। রেশন দুর্নীতির তদন্তে গত শুক্রবার শেখ শাহজাহানের বাড়িতে যায় ইডি। তল্লাশি কিংবা জিজ্ঞাসাবাদ দূরের কথা, তার দেখাই পাননি ইডি অফিসাররা। উল্টে শাহজাহানের অনুগামীদের হাতে আক্রান্ত হতে হয়। 3 অফিসারের মাথা ফাটে, আক্রান্ত হয় সিআরপিএফ। প্রাণ বাঁচাতে অটোয়ে চড়ে পালান ইডি আধিকারিকরা। শুক্রবার থেকে শেখ শাহজাহানের দেখাই নেই। শনিবার রাতে তার অডিও বার্তা প্রকাশ্যে আসে, কিন্তু তাকে দেখা যায়নি। শোনা যায় বাংলাদেশে পালিয়েছেন শাহজাহান, কারণ তার বাড়ির খুব কাছেই বাংলাদেশ সীমান্ত। বাংলাদেশে শাহজাহানের যথেষ্ট প্রভাব রয়েছে বলে খবর। কিন্তু তার পরিবার এবং সন্দেশখালীর তৃণমূল বিধায়ক জানান, নিজের এলাকাতেই আছেন শাহজাহান। মানুষ ছেড়ে শাহজাহান শেখ কোথাও যাবে না, শাহজাহান এলাকায় আছে এবং তিনি অডিও বার্তার মধ্যে দিয়ে কর্মীদেরকে কথা বলছেন। যে লোকটা বাড়িতেই আছে, এলাকায় আছে, এলাকা ছেড়ে যায়নি, তার নামে লুকআউট নোটিশ জারি করছে। এবার তার গ্রেফতারি নিয়ে জল্পনা। সোমবার গভীর রাত থেকে এ নিয়েই সরগরম সন্দেশখালী। যদিও শাহজাহানের গ্রেফতারের খবর স্বীকার করছে না তার পরিবারও। আমার সঙ্গে এখনো পর্যন্ত তার কোনো যোগাযোগ হয়নি। যেটুকু আমি যা খবর দেখছি সেটা আপনাদের মাধ্যমে, আপনি যে এসটিএফ নিয়ে গেছে এরকম, এটা তো আমার চোখে এখনো পড়েনি। পুলিশ তো অটোমেটিকলি বাড়ির সামনে আছে যেদিন ঘটনা ঘটে সেই দিন থেকেই। শুক্রবার থেকে সোমবার 4 দিনের বেশি সময় ধরে নিখোঁজ শেখ শাহজাহান। উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য এবং সন্দেশখালীর দাপুটে নেতা। 4 দিন পার হলেও কেন ধরা পড়লেন না শাহজাহান? স্বাভাবিকভাবে এই নিয়ে পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠছে। শাহজাহান মারাত্মক ধরনের অপরাধী নন, ফলে তার পক্ষে যেখানে সেখানে গা ঢাকা দেওয়া সম্ভব নয়। নেতা হিসেবে যে জীবনযাপন তিনি করতেন, তারপর ভিন রাজ্যে গিয়ে গা ঢাকা দেওয়াও সম্ভব নয়। ফলে এ রাজ্যে এমন বড় মাপের কোনো অভিযুক্ত নেতাকে খুঁজে বার করা পুলিশের পক্ষে খুব একটা কঠিন কাজ নয়। সেই কারণেই পুলিশের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ উঠেছে। নিউজ 18 বাংলা। কৌশল বদলে ইডির তল্লাশি। ইডির ডিরেক্টর গতকালই কলকাতায় আসেন। আজ রুদ্ধদ্বার বৈঠক হয়, 4 দফায় বৈঠক হয়, এবং বৈঠকের পরেই নয়া সিদ্ধান্ত, গোপনীয়তা বজায় রেখেই তল্লাশি। এমনটাই আমরা ইডি সূত্রে জানতে পারছি। গোপনীয়তা বজায় রেখেই তল্লাশি ইডির। কৌশল বদলে ইডির তল্লাশি। আজ যে বৈঠকের পরেই নয়া কৌশল বলাই যায়। সরাসরি চলে যাবো, অনুপ চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে। অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, আজকের যে বৈঠক, রুদ্ধদ্বার বৈঠক, সেই বৈঠকে কি এই নতুন রণকৌশল ইডির? একেবারে আজকের যে বৈঠক, সেই বৈঠক তাৎপর্যপূর্ণ। তার কারণ নতুন রুদ্ধদ্বার রণকৌশল বলা চলে ইডির। তার কারণ আজকে যে বৈঠক হয়, সেই বৈঠকে কিন্তু এর আগেও আমরা দেখিয়েছিলাম যে মূলত যে সিআরপিএফ জওয়ান বেশি পরিমাণে মোতায়েন রাখার কারণ কি। আজকে কিন্তু সেক্ষেত্রে দেখা গেল একেবারে লোকাল যে থানা বা লোকাল যে পুলিশ, তাদেরকে না জানিয়েই যে অভিযান, একেবারে মনে করা হচ্ছিল কোনোভাবে খবর কিন্তু বাইরে বেরিয়ে যেতে পারে। সেই কারণেই তারা মনে করছে একেবারে যে নিরাপত্তার বলয়ে কিন্তু কোথাও তল্লাশি অভিযানে গেলে, সেক্ষেত্রে গেলে খবর কিন্তু একেবারে প্রকাশ্যে বেরিয়ে যাবে না। অর্থাৎ সেক্ষেত্রে সেই কারণেই আজকে ইডি ডিরেক্টর বিএসএফ, সিআরপিএফ থেকে শুরু করে সিআইএসএফ আধিকারিক, বিভিন্ন যে আধিকারিকদের সঙ্গে মূলত বৈঠক করলেন। এবং বৈঠকে কিভাবে বর্ডার এলাকায় গেলে কিভাবে নিরাপত্তা সুনিশ্চিত করবে তারা, এবং কিভাবে তাদের সাপোর্ট দেবে, এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আলোচনা হয়। এবং ইডির যে তল্লাশি অভিযান, এবং আরও বিপুল পরিমাণে তল্লাশি অভিযান যেমন চলবে, এবং একাধিক ব্যক্তির জিজ্ঞাসাবাদ পর্বও চলবে। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশ যোগ উঠে আসছে। সেক্ষেত্রে সীমান্তবর্তী এলাকায় যখনই যাচ্ছে বা
তাদেরকে কিন্তু হেনস্থার মুখে পড়তে হচ্ছে। সন্দেশখালী ঘটনার শিক্ষা নিয়ে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইডি আধিকারিক তারা যখন সন্দেশখালী গিয়েছিল সেখানে সরবেরিয়া এলাকায় কিন্তু তাদেরকে আক্রান্ত হতে হয়, বেধড়ক মারধর করা হয়। পরবর্তী ক্ষেত্রে কিন্তু ইডির পক্ষ থেকে সেখান থেকে কোনোভাবে তারা প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসে এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে ইডির পক্ষ থেকে নতুন রণকৌশল এমনটাই বলা চলে। কারণ যে কোনো কেন্দ্রীয় এজেন্সি যখন কোনো টাকা উদ্ধার বা কোনো ঘটনার স্পেসিফিক খবর পেয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তাদের কাছে বেশ কিছু তথ্য থাকে। সেই তথ্য লোকাল থানাকে জানালে তারা মনে করছে সেই খবর কিন্তু একেবারে প্রকাশ্যে বেরিয়ে যেতে পারে, লিক হতে পারে। সেই কারণে পুলিশকে না জানিয়ে কিন্তু এই তল্লাশি অভিযান যেমন তারা করে সেভাবেই করবে। কিন্তু সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর কিন্তু বাড়তি যে সমস্ত সীমান্তবর্তী এলাকায় যেমন বিএসএফ পাশাপাশি সিআরপিএফ যারা দায়িত্বে থাকে তাদের ক্ষেত্রে কিভাবে নিরাপত্তাকে সুনিশ্চিত করবে এবং এই নিরাপত্তা নিয়েই কিন্তু আজকে মূলত বৈঠক হয় এবং নতুন যে রণকৌশল একেবারে বেশি পরিমাণে বাহিনী নিয়ে গিয়ে এই সমস্ত তল্লাশি অভিযান তারা করবে এবং একাধিক ক্ষেত্রে দেখা যাচ্ছে সীমান্তবর্তী এলাকায় একাধিক ব্যক্তির নাম উঠে আসছে। সেই কারণেই কিন্তু ইডির পক্ষ থেকে যে বাংলাদেশ যোগ উঠে আসছে, একাধিক ক্ষেত্রে সাজানের ক্ষেত্রে যেমন উঠে এসছে, সেই কারণে নতুন রণকৌশল ঠিক করলো ইডি, এমনটাই কিন্তু বলা চলে। বেশ অনুপ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বেনমজুর 2GP সেই প্রধান আজকে নিজে বলেছে তার সঙ্গে ফিজিক্যাল দেখা হয়েছে। ওই প্রধানের বাড়িতে উনি ছিলেন, উনি সন্দেশখালীতে আছেন। রাজ্যপাল মহোদয় লেখার পরে নাজাট পুলিশ এবং জবি থামাস তারা পার্সু করছেন শাহজাহানকে সারেন্ডার করানোর জন্য, একটা প্রেসারে আছে। এবং শাহজাহান শেখ বলেছে যে প্রয়োজন হলে আত্মবলিদান দেব, কিন্তু আমি ধরা দেব না। আমি এগুলোও বলে দিলাম আপনাকে, তবে এদের পরিণতি খুব খারাপ হবে। শুভেন্দু যেটা বলেছে সেটা ভিত্তিহীন এবং মিথ্যা। তাই যদি হয় তা আমি বলছি শুভেন্দু আসুক না, এসে খুঁজে দিক না। শুভেন্দু যদি অত নির্দিষ্ট জেনে যায় যে ওখানেই আছে, তাহলে শুভেন্দু এসে খুঁজে দিক না। শুভেন্দু খুঁজে দিক, শুভেন্দু খুঁজে দিক। শুভেন্দুর কথায় তো ইডি চলছে। শুভেন্দু তো এই চামড়াটা পাকাচ্ছে সন্দেশখালী ঢোকার জন্য, যাতে শাহজাহান ভয় ভয় চমকে ধমকে ওখানে একটা জায়গা তৈরি করে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য বিজেপি চক্রান্ত করছে। गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विंग ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। পঞ্চায়েত প্রধানের দাদাগিরিতে বন্ধ হয়ে গেছে এই সাঁকো তৈরি, আর এ নিয়েই জোর শোরগোল। সাঁকো তৈরিতেও তোলাবাজি। হুগলির খানাকুলে চাঞ্চল্যকর অভিযোগ বিজেপির পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। অভিযোগ তোলা না পাওয়ায় বাঁশের সাঁকো তৈরির কাজ বন্ধ করে দিয়েছেন। খানাকুলে মুন্ডেশ্বরী নদী, বর্ষায় এই নদীর জল বাড়লে নৌকা চলে, অন্য সময় সাঁকো পেরিয়ে যাতায়াত করতে হয়। নৌকা পারাপার এবং সাঁকো তৈরির দায়িত্বে ফেরিঘাট কর্তৃপক্ষ। নৌকায় হোক বা সাঁকো, নদী পেরোতে টাকা দিতে হয়। কয়েক মাস আগে খানাকুলের নতিবপুরের সাঁকো চওড়া করার কাজ শুরু করে ফেরিঘাট কর্তৃপক্ষ। অভিযোগ, এই নদী পারাপার থেকে যে টাকা ওঠে তার ভাগ চান বিজেপির পঞ্চায়েত প্রধান। এতে রাজি না হওয়ায় বিজেপির পঞ্চায়েত প্রধান সাঁকো তৈরির কাজই বন্ধ করে দেন বলে অভিযোগ। প্রধান সাহেব বললেন আমাদের এখানে হচ্ছে ঘাটের শেয়ার দিতে হবে। আমরা তাও হচ্ছে রাজি হয়েছিলাম, হ্যাঁ, যে দেবো। ওনারা বলছেন ফিয়ে দিতে হবে, মানে হচ্ছে আমার যে 9 থেকে 10 লাখ টাকা ঘাটের যে খরচা সেই টাকাটা দিবেন না, ওদিকে এমনিতে হচ্ছে 5 লাখ টাকা ছেড়ে দিতে হবে। ওখানে ব্রিজ তৈরি করতে আসে, সেই হিসাবে বললাম যে ঠিক আছে ব্রিজ করছেন করুন, কিন্তু খুঁটিগুলো যেন কাঠের দাও। টোটো উল্টে পড়ে গেছে, এমনকি প্রেগনেন্ট মহিলাও ওখান দিয়ে পড়ে গেছে। সেই হিসাবে আমি পরিষেবা মানুষের দেওয়ার জন্যই আমি এই বার্তা নিয়ে ওদের কাছে গেছিলাম, তাই জন্য আমার জন্য মিথ্যা অভিযোগ করছে। সুশান্ত ঘোষ সমস্ত জায়গায় কাটমানি খাওয়ার জন্যে উদ্গ্রীব। তাই একজন নির্দিষ্টভাবে যিনি টেন্ডার পেয়েছেন তিনি কাজ করছিলেন এবং করেও ছিলেন। ওই সুশান্ত ঘোষ ওই প্রধানদেরকে সামনে নিয়ে এসে এইসব চব্য করছে। প্রায় 1 কোটি টাকার উপর ইনকাম করে তৃণমূলের নেতারা। তাহলে বলেছে এত টাকায় যখন আপনারা ইনকাম করছেন, অত অল্প টাকায় ডাক নিচ্ছেন, তাহলে বাকি টাকায় আপনারা ভালো করে সুন্দরভাবে কাঠের ব্রিজ তৈরি করুন। মাছের ব্রিজ তৈরি করে আপনারা কোটি টাকা কামাবেন, এটা কখনোই হতে পারে না। খানাকুলের নতিবপুরের বেশ কয়েকটি গ্রামের বড় ভরসা এই সাঁকো। নদী পেরিয়ে সহজেই হাওড়ার উদয়নারায়ণপুরে যাওয়া যায়। সারা বছরই সাঁকোর উপরে চাপ থাকে, তাই সাঁকো চওড়া করার উদ্যোগ নেয় ফেরিঘাট কর্তৃপক্ষ। অভিযোগ, বিজেপির পঞ্চায়েত প্রধানের দাদাগিরির জেরে সেই কাজই বন্ধ।
4 চাকা গাড়ি তো যাচ্ছেই না, প্লাস হচ্ছে এই আমরা যে বাইকে করে যাচ্ছি এই বালির উপর দিয়ে, এতে করে লোকজন কাছাড়ও খাচ্ছে, যেতে আসতে অসুবিধাও হচ্ছে খুব। ওটার একটা এনকোয়ারি হচ্ছে, এনকোয়ারি রিপোর্টটা আমরা পাঠাবো। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হলেও 1 মাস ধরে বন্ধ কিন্তু বাসের সেতু তৈরির কাজ, যার জেরে ব্যাপক সমস্যায় এলাকার মানুষজন। কবে হবে এই বাসের সেতু তৈরির কাজ, সেই দিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয়রা। খানাকুল থেকে বাপন সাঁতরা, নিউজ 18 বাংলা। জয়নগরে আজ প্রশাসনিক সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই সভা নিয়োগ মামলায় নয়া নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাপস কুন্তল ও নীলাদ্রির বিরুদ্ধে দ্রুত বিচার শুরুর নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, নিয়োগ মামলায় নয়া নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিয়োগ মামলায় নয়া নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দ্রুত বিচার শুরুর নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সরাসরি চলে যাব, অর্ণব হাজরা রয়েছে আমার সঙ্গে, অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, বিচারপতির এই নির্দেশ, কেন এই নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়? দেখো, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে সিবিআই তদন্ত হাতে পায় এবং ইডিও তদন্ত শুরু করে, এবং সেখানে প্রথম গ্রেপ্তার হয় ইডির হাতে মানিক ভট্টাচার্য, এবং তারপর সিবিআই তদন্ত যদি এগোয় সেখানে দেখা যায় পরপর কুন্তল ঘোষ, নীলাদ্রি ঘোষ এবং তাপস মণ্ডল, মূল এজেন্ট মানিক ভট্টাচার্য এজেন্ট হিসেবে যিনি কাজ করতেন, এই 3 জনের নামে চার্জশিট দেয় 18ই মে 2023। এরপর একাধিক মাস কেটে গেলেও এখনো পর্যন্ত তা চার্জ গঠন হয়নি। আইন অনুযায়ী একটা চার্জশিট দেওয়ার পর তার চার্জ ফ্রেম হওয়া এবং চার্জ ফ্রেম হওয়া থেকে পরবর্তী যে প্রক্রিয়া সেটাই কিন্তু বিচার প্রক্রিয়া বলা হয়। অর্থাৎ এজেন্সি তারা তদন্ত করে কি পেল সেটা সিবিআই জানিয়ে দিল চার্জশিটের মাধ্যমে। সেই চার্জশিটে তারা যেটা ক্লেম করলো, কোন অভিযুক্তের বিরুদ্ধে কোন ভারতীয় দণ্ডবিধি ধারায় দণ্ড আনা উচিত সেটা চার্জশিটে তারা বললো, কিন্তু চার্জশিট থেকে চার্জ ফ্রেম এটা হচ্ছে আদালতের উভয় পক্ষের, অর্থাৎ অভিযুক্ত, এক্ষেত্রে এজেন্সি, সব পক্ষের শুনানির পর, সওয়াল জবাবের পর চার্জ ফ্রেমটা নির্দিষ্ট হয় এবং সেক্ষেত্রে আদালত একটা রায় দেয়। সেই রায়ে বলে এই ধারায় চার্জ ফ্রেম হলো, কিন্তু 18ই মে চার্জশিট হয়েছে কিন্তু আজ পর্যন্ত চার্জ ফ্রেম হয়নি। চার্জ ফ্রেম না হওয়ার অর্থ বিচার প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না। এখানেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ক্ষুব্ধ, কারণ সিবিআই আজকে জানায় চার্জ ফ্রেম কেন করা যাচ্ছে না। বিচারপতির প্রশ্নের উত্তরে সিবিআই জানায় যে 3 অভিযুক্ত নামে তারা চার্জশিট দিচ্ছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম আবেদন সিবিআই বিশেষ আদালতে, এক্ষেত্রে নিম্ন আদালতে করছে এবং সেই আবেদনগুলি শুনানি করতে গিয়ে মাসের পর মাস কেটে যাচ্ছে। এরপরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন বিচারকে দীর্ঘায়িত করা, বিচারকে বিলম্বিত করার জন্য এই ধরনের উদ্দেশ্য প্রণোদিতভাবে অ্যাপ্লিকেশনগুলি করা হচ্ছে, তাই তিনি আজ নির্দেশ দিচ্ছেন। আজকে কলকাতা হাইকোর্টের নির্দেশ, সিবিআই বিশেষ আদালতে কালকে এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা রয়েছে সেখানে প্লেস হবে এবং এই 3 অভিযুক্ত তাদের যদি কোনো আবেদন করার থাকে সেই আবেদন আগে কলকাতা হাইকোর্টকে ছুঁয়ে আসতে হবে। অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই 3 চার্জশিটেড অভিযুক্ত প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তাদের অভিযোগ খতিয়ে দেখবেন। তিনি যদি সবুজ সংকেত দেন তবেই তাদের সেই আবেদন সিবিআই বিশেষ আদালত গ্রহণ করবে এবং তার পরবর্তী শুনানি করবে, নচেত নয়। কারণ এই শুনানি করার মধ্যে দিয়ে কার্যত সময় চলছে, সময় পরপর সময় নষ্ট হচ্ছে, বিচার বিলম্বিত হচ্ছে, এটা করা যাবে না। এবং কালকে নিম্ন আদালতে, সিবিআই বিশেষ আদালতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নতুন নির্দেশ, দ্রুত চার্জ ফ্রেম করতে হবে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার বিচারে বিলম্ব করা যাবে না, প্রলম্বিত করা যাবে না। এই বিচারকে দ্রুত করার জন্য বিচারপতির এই নির্দেশ। এবং পরশু দিন 11 তারিখ তিনি মামলাটা ফের শুনানির জন্য রেখেছেন নিম্ন আদালতে। সিবিআই আদালতে কাল কি হলো তার রিপোর্ট আকারে সিবিআইকে পেশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতির তরফে। অর্ণব, এই জায়গা থেকেই জানবো, বিচারপতি আজকে নয়া নির্দেশ দিলেন এবং কেন এই নির্দেশ দিলেন তুমি জানালে, কিন্তু এরপর কি তাহলে বিচার প্রক্রিয়া শুরু হতে চলেছে? দেখো, বিচার প্রক্রিয়া চার্জ ফ্রেম না হওয়া পর্যন্ত কিন্তু আমরা ট্রায়াল স্টার্ট হয়েছে এটা বলতে পারি না আইন অনুযায়ী। কাজেই চার্জ ফ্রেম যখন হবে, সেটা এসএসসি মামলার ক্ষেত্রে বলো বা প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে বলো, চার্জ ফ্রেম হওয়ার পর কিন্তু ট্রায়াল স্টার্ট হচ্ছে বা বিচার প্রক্রিয়া পর্ব শুরু হচ্ছে, এটা আমরা বলতে পারি। কিন্তু এসএসসির ক্ষেত্রে সিবিআই আজকে রিপোর্ট দিয়ে জানিয়েছে 4টে মামলায় তারা চূড়ান্ত চার্জশিট জমা দিয়ে দিয়েছে, গতকালই জমা দিয়ে দিয়েছে এবং সেক্ষেত্রে চূড়ান্ত চার্জশিটের পর সেটা চার্জ ফ্রেমের দিকে এগোবে। অন্যদিকে প্রাথমিকের ক্ষেত্রেও প্রথম চার্জশিট দেওয়া হয়েছে 18ই মে, কিন্তু তারপর থেকে চার্জ ফ্রেম হয়নি। কাজেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আজকের এই কড়া পর্যবেক্ষণ নির্দেশ, তারপর যদি নিম্ন আদালতে অর্থাৎ সিবিআই বিশেষ আদালতে তার কোনো প্রভাব পড়ে তাহলে হয়তো বিচার প্রক্রিয়া একটা গতি পেতে পারে, চার্জ ফ্রেমের সময় কমে আসতে পারে। যদি না আজকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের আবার ডিভিশন বেঞ্চে
কুন্তল ঘোষ বা তারা কেউ চ্যালেঞ্জ করে বা সুপ্রিম কোর্টে যাওয়ার মামলা যায়, সেক্ষেত্রে হয়তো আইনি প্রক্রিয়ার মধ্যে আটকে যাবে। তবে আজকে বিচারপতি কড়া পর্যবেক্ষণে বিচার দ্রুত শুরু হতে পারে এমন একটা আশ্বাস কিন্তু পাওয়া গেছে। বেশ অর্ণব, এবার ডায়মন্ড হারবারের দিকে নজর করতে গেলে হামলার মুখে আমাদের প্রতিনিধি অর্থাৎ আবারও আক্রান্ত সাংবাদিক। এই খবর করতে গেলে হামলার মুখে আমাদের প্রতিনিধি আক্রান্ত সাংবাদিক, খবরে চাপা দেওয়ার জন্য এই হামলা চলে। আনিসুদ্দিন রয়েছে আমাদের সঙ্গে। আনিসুদ্দিন, ঠিক কেন এই খবরটা চাপা দেওয়া? তার মানে তো বলতেই হয় ডাল মে কুছ কালা হ্যায়। একেবারেই দেখো, এই ঘটনার পরেই আমি যখন ঘটনাস্থল থেকে ফিরি এবং সেই সময় একেবারে অতর্কিতে বেশ কিছু মুখে রুমাল বাঁধা অবস্থায় বেশ কিছু যুবক আসেন, দুষ্কৃতী। তারা এসে আমাকে বেধড়ক মারধর করে, এমনকি তারপরেই আমার যে ব্যবহারের দুটি ফোন, সেই দুটি ফোন কিন্তু তারা নিয়ে চলে গেছে। এবং এই ঘটনার পরেই আমি নিজেই ডায়মন্ড হারবার হাসপাতালে যাই এবং সেখানেই আমার প্রাথমিক চিকিৎসা করা হয়। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। বুঝতে পারছি আনিসুদ্দিন, তুমি সাবধানে থাকো। অবশ্যই আমরা এই খবর দেখাচ্ছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, কারণ খবর হয় সেই খবর সাধারণের জন্য আমরা দেখাই, সেখানে আক্রান্ত হচ্ছে আমাদের প্রতিনিধি, আমাদের সাংবাদিক। এবার একটা ছবি দেখাবো। নয়নজুলি বর্ধমানের নামী সংস্থা দই নিষেধাজ্ঞা জারি করলো স্বাস্থ্য দফতর। আজ দোকানে দোকানে যায় ফুড সেফটি আধিকারিকরা, এবং তারপর কি হলো জানাবে শরদিন্দু রয়েছে আমাদের সঙ্গে। শরদিন্দু, দেখো, পূর্ব বর্ধমান সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতেই গত কয়েকদিনে পেটের রোগে অনেকেই ভুগছিলেন। কেউ বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়ার পর একসঙ্গে অনেকে অসুস্থ হয়ে পড়ছিলেন, এবং এর কারণ অনুসন্ধান করতে গিয়ে জানা যায় যে একটি নামী কোম্পানির দই খেয়ে এই সকলে অসুস্থ হয়ে পড়েছেন। এরপরে ওই দই পরীক্ষা করে দেখা হয়েছিল এবং তখনই দেখা যায় যে তার মধ্যে ক্ষতিকর ব্যাকটেরিয়া রয়েছে। তারপরেই ওই দই ব্যান করে দেওয়া হয়, নির্দিষ্ট ব্যাচের ওই দই, এবং সেই দই কোথাও বিক্রি হচ্ছে কিনা তা খতিয়ে দেখতেই বর্ধমান পৌরসভা এলাকায় পুলিশ এবং স্বাস্থ্য দপ্তর অভিযান চালিয়েছে, এবং যে সমস্ত যেখানে দই তৈরি করা হয়েছিল তাকে ধরে চিঠি পাঠাচ্ছে যে এই ব্যাচের দই তুলে নেওয়ার জন্য। বেশ শরদিন্দু, দই সেটাই দেখা গেল যে সব জায়গাতে ইনভলভ। এই ব্যাচ নাম্বারের দইটি বিক্রি বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। আমাদের ফুড সেফটি অফিসাররা ভিজিট করছেন, পুলিশের সাথে যৌথভাবে আমরা ইন্সপেকশন চালাচ্ছি যাতে আমাদের নির্দেশ কেউ অমান্য করছে কিনা। যদি অমান্য করে সেখানে আইন মোতাবেক করা ব্যবস্থা নেওয়া হবে। জয়রামবাটিতে ওদের এই দই তৈরি হয়, তাদেরকে আজকে আমরা চিঠি করছি এই ব্যাচের সেটা পুরোটাই রোল ব্যাক করে নেওয়ার জন্য। এবার ঝাড়ার পর বিঘা জমির ফসল নষ্ট। প্রথমে একটা ছবি দেখাবো আপনাদের, দেখুন। সরাসরি চলে যাব, রাজু রয়েছে আমার সঙ্গে, রাজুর সঙ্গে কথা বলবো। রাজু, আমরা জানি বন্য যারা প্রাণীরা থাকে তারা আগুনে ভয় পায়, কিন্তু এখানে তো অন্য ছবি, আগুন দেখে তেড়ে আসলো, কেন এমন পরিস্থিতি? দল ঢুকে যেভাবে তাণ্ডব চালিয়েছে তাতে বিঘের পর বিঘের ফসল নষ্ট করেছে। আর তার ঠিক পাশাপাশি হাতি এখন আগুন দেখলেও আর ভয় পাচ্ছে না, আগুন দেখলে বরঞ্চ তেড়ে আসছে। মূলত জঙ্গলে যে তাদের জায়গা রয়েছে, বাসস্থান, সেই বাসস্থান নষ্ট হয়েছে, যার ফলেই মূলত হাতি সেখান থেকে বেরিয়ে চলে আসছে। আর বিভিন্ন জায়গায় হাতির পাল দেখা দিচ্ছে। আগে মাসে একবার হাতি থাকতো কারণ ফসল তোলার সময়, কিন্তু এখন সারা বছরই হাতি থাকে। সেক্ষেত্রে বনকর্মী কম থাকার কারণেই মূলত হাতির দল বিভিন্ন জায়গায় যেভাবে দৌরাত্ম্য চালাচ্ছে তাতে ঝাড়গ্রামের মানুষজন আতঙ্কের মধ্যে রয়েছে। ইতিমধ্যে আবার যেটা জানা যাচ্ছে, সন্ধ্যের সময় মালাবতী এলাকায় ফের হাতি বেরিয়েছে। সেক্ষেত্রে এই এলাকাগুলোতে যেভাবে হাতির দল বেরিয়ে আসছে জঙ্গল থেকে তাদের বাসস্থান উচ্ছেদ করার জন্য, যার জেরেই মানুষের প্রাণনাশ আরো আশঙ্কা করছেন গ্রামের মানুষজন। ইতিমধ্যে বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে স্বাভাবিকভাবেই।